বেসিক্যালি এটা আমার অনেক দিন আগেরই চিন্তাভাবনা। আমি আসলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন করে আসলাম 2024-এ, তারপরেই কিন্তু আমি কোচিংয়ে যাওয়ার ব্যাপারে অলরেডি ডিসাইডেড ছিলাম। বাট ওই মুহূর্তে হঠাৎ করে যখন আমাকে ন্যাশনাল সিলেক্টর হওয়ার জন্য অফার করা হলো, তখন আমি চিন্তা করলাম যে এজ গ্রুপ সিলেক্টর 8 বছর, প্রায় 8 বছর ছিলাম। সেখান থেকে ন্যাশনাল সিলেক্টর হয়ে যাওয়াটা মনে হয় একটা রাইট ট্র্যাকেই থাকা। সেখান থেকে সিদ্ধান্তটা আবার চেঞ্জ করে কোচিং থেকে সিলেকশনে যাওয়া। গত মার্চের 1 তারিখে থেকে অফিসিয়ালি জয়েন করি। জয়েন করার পরে 1 বছর হলো। এই ফেব্রুয়ারি 28 তারিখে 1 বছর হবে। তো 1 বছর হওয়ার পরে আমার কন্ট্রাক্ট আরও 1 বছর রয়েছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। বাট আমার কাছে মনে হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেভাবে চিন্তা করছে, দেশি কোচদের প্রতি তাদের একটা আলাদা মূল্যায়ন দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে আমার কোচিং কেরিয়ারটা আমি যদি দেখি, আপনারা যদি আমার অ্যানালাইসিস করে দেখেন কোচিং কেরিয়ারটা, আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে কিন্তু আমি বিপিএলে কোচ ছিলাম, আমি প্রিমিয়ার লিগে কোচিং করছি, ফার্স্ট ক্লাসে ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। সব কিছু মিলে কোচিং আমার 4-5 বছর এক্সপিরিয়েন্স ছিল। তারপরে হঠাৎ করে এজ গ্রুপ সিলেক্টর হিসেবে আসা। তো সেখান থেকে এখন মনে হলো যে সিলেক্টর কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদিও আর 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সও রয়েছে। আমি লেভেল 2ও করেছি 2011-তে। তো সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সিদ্ধান্ত আপনি বললেন, তবে এমন সময় বললেন অনেক প্রশ্ন চলে আসে, মানে অনেকে ভাবে যে অবশ্যই প্রশ্ন থাকতেই পারে। অনেকে পদত্যাগ করে না, যে নির্বাচক আগেও ছিলেন, কখনো পদত্যাগ করে না, নিশ্চয়ই সিদ্ধান্ত নেয় না। আপনি অবশ্যই ব্যাখ্যা করেছেন কেন আপনি করেছেন। তারপরেও আপনি তো কোনো সময় মানে ডিফিকাল্টিস ফেস করেননি, এমন কিছু করেন মানে হয়নি যে আপনি পদত্যাগ করবেন, বোর্ড থেকে তো এমন কিছু হয়নি, বা আপনার সাথে কোনো সমস্যা হয়নি নাকি? না, আলহামদুলিল্লাহ আমি প্রায় 9 বছর, 4 মাস কম 9 বছর এজ গ্রুপ সিলেক্টর এবং ন্যাশনাল সিলেক্টর মিলে। এই 9 বছরে আমি যখনই ক্রিকেট বোর্ডের কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, সেটা আমাদের ডিরেক্টর হোক, চেয়ারম্যান হোক, বোর্ড প্রেসিডেন্ট হোক, বা আমাদের নিজেদের সিলেকশন মিটিংয়ে, আমি কখনো কোনো নেগেটিভ কোনো কিছু আমার ব্যাপারে পাইনি। ইভেন আমি শিওর যে আপনারাও আসলে খুব পজিটিভলি আমাকে চিন্তা করেছেন সবসময়। তো সেখান থেকে আমি সবসময় পজিটিভ ভাইবই পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি। আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মনের যে মানে ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করছি। আমার লজিকগুলোকে আমি উপস্থাপন করেছি। সেটা যদি আমি ভুল হই, সেটাতে আমি মেনে নিয়েছি, ঠিক রাইট হলে অন্যরা মেনে নিয়েছেন। সো সেই জায়গা থেকে কখনো আমি নেগেটিভ কিছু পাইনি। ইভেন এই বোর্ডও আমার কাছ থেকে কখনো নেগেটিভ কিছু পাইনি বা আমাকে বলেওনি। সব জায়গায় আমার ভালো একটা কাজের প্রতিফলন আপনারা দেখেছেন বা আপনারাও সাপোর্ট করেছেন। সেখান থেকে কাজের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে কখনো আমি 9 বছরে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। ইভেন আপনি জানেন যে এজ গ্রুপ সিলেকশনেও বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স আসে, সেখানেও আমি স্ট্রিক্টলি কতটুকু হ্যান্ডেল করেছি সেটা আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডই বলে দেয়। আমার রেকর্ড পারফরমেন্স মানে সিলেকশনের জায়গা থেকে আপনারা দেখলেই পাবেন। সেখানেও হয়তো আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, রাজনৈতিক অনেক ব্যাপার অনেক সময় আগে পড়েছিল। সেই জায়গাগুলোতে আমি আসলে বোর্ডকে ম্যানেজ করতে পেরেছি আমার জায়গা থেকে লজিক দিয়ে, সেই রাজনৈতিক বিষয়টাকে উপেক্ষা করে রাইট ডিসিশনে থাকার। সো আমি আসলে বোর্ডের সাপোর্ট সবসময় পেয়েছি, এখনও পাচ্ছিলাম। বাট আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে দিয়ে কোচিং ক্রিকেট বোর্ডেই রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। বাট মাঝারে যে প্রশ্নটা ছিল যে ক্রিকেট বোর্ড থেকে বা আশেপাশ থেকে কখনো আমি নেগেটিভ কিছু এখন পর্যন্ত পাইনি। আচ্ছা হান্নান ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনি ক্রিকেট বোর্ড থেকে কোনো নেগেটিভ কিছু পান নাই, কিন্তু আপনি এজ লেভেলে একটা স্বাধীনভাবে আপনি নির্বাচকের ভূমিকা পালন করেছেন, এরপর জাতীয় দলে এসেছেন, 1 বছরের মতো পালন করলেন। এই সিলেকশন প্যানেলে থাকা অবস্থায়, সিলেকশন প্যানেলে কাজ করা অবস্থায়, সিলেকশন প্যানেল থেকে কোনো ধরনের আপনি কোনো বাধার কিংবা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন কিনা, এবং এই 1 বছর আপনার এক্সপিরিয়েন্সটা কি, যদি আপনি একটু খোলামেলাভাবে বলতেন আমাদেরকে। 1 বছর এখনও শেষ হয়নি, আমি আরও 1 মাস কিন্তু আছে এখনও আমার সিলেকশনের মেয়াদ। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমি কন্টিনিউ করছি। তো আমার কাছে মনে হয় 1 বছরের এক্সপিরিয়েন্স। আমি লিপু ভাই নতুন আসলেন, আমি নতুন আসলাম এই সিলেকশন প্যানেলে, রাজ তো আগেই ছিল, রাজ্জাক। তো আমরা তিনজন যখনই কোনো সিলেকশন করলাম, আমার মনে হয় আমি আমার অনেস্ট অপিনিয়ন দিয়ে, আমার লজিক দিয়ে আমি সব জায়গায় কথা বলেছি, প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রে, প্রতিটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, আমরা যখন 6 মাস আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ন্যাশনাল টিম এবং এই টিম 45 জন প্লেয়ার একসঙ্গে ট্যুরে ছিল, সেই জায়গায় যখন 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা, বাংলাদেশের প্লেয়ারের কোয়ালিটি প্লেয়ার একটা ঘাটতি আছে, এটা আমরা সবাই বলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই মিটিংটা বা সেই ডিসকাশনটা আমি যেভাবে কোঅর্ডিনেট করেছি এবং সেট আপটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি, আমার কাছে মনে হয় সেটা বড়, এই 1 বছরের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল সেটা। 45 জন প্লেয়ারকে একসঙ্গে অ্যাকোমোডেট করা, কোন ফর্মেটে কীভাবে কাকে করবো, সেটা করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা আমি রাখার চেষ্টা করেছি। সাকসেসফুলি সেটা বাকি 2 সিলেক্টরের সঙ্গে মিলে আমরা করেছি। আর
ওভারঅল বাকি ন্যাশনাল টিম বা আগে পরে যেসব বিষয়গুলো নিয়ে সেগুলো সবার সামনে অনেক বেশি পরিলক্ষিত ছিল। সাকিব ইস্যু ছিল, তামিম ইস্যু ছিল, বিভিন্ন বিষয়। এই এক বছর অন্তত আমি বলতে পারি ওই বিতর্কের অনেকগুলো ইস্যুর মধ্যেও আপনি পজিটিভ বিষয়গুলো বেশ ভালো মতো পাবেন। সাকিবের রিটায়ারমেন্টের একটা ইস্যু, রিয়াদের রিটায়ারমেন্ট, তামিমের রিটায়ারমেন্ট, অনেকগুলো কিন্তু এই এক বছরের সময়ের মধ্যে ঘটেছে এবং আপনি দেখবেন এই সময়গুলোর মধ্যে আপনি রিটায়ারমেন্ট বা এই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিফ সিলেক্টর লিপু ভাই ছিলেন, রাজ্জাক, আমাদের তিনজনের ভূমিকা তো ছিল, ক্রিকেট বোর্ডের সহায়তা তো অবশ্যই ছিল। বাট এই এক বছরের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল আমাদের এই সিনিয়র প্লেয়ার যাদেরকে আপনারা পঞ্চপাণ্ডব বলেন, তাদের এই রিটায়ারমেন্ট বা তাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের সঙ্গে করার যে কোঅর্ডিনেশনগুলো, কমিউনিকেশন, সেই জায়গাটা আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল। সেটাকে আমরা এই এক বছরে এখন পর্যন্ত ভালো মতো বাকি দুই সিলেক্টরের সাথে কাজ করার সময় কোনো ধরনের তাদের কাছ থেকে কোনো লাইক অসহযোগিতা কিংবা আপনার একটা কথাকে মূল্যায়ন না দেয়া কিংবা আপনার একটু এ ধরনের কোনো কিছু আপনি ফেস করেছেন কিনা? 1%ও না। কারণ আমি আসলে যখনই লিপু ভাই বা রাজের সঙ্গে কথা বললাম বা কথা বলি বা আমার লজিকগুলো দাঁড় করানোর চেষ্টা করি, নিশ্চয়ই ওনাদেরও কিছু লজিক থাকে, আমার একটা লজিক থাকে, রাজের একটা থাকে, লিপু ভাইয়ের থাকে। আমাদের লজিকগুলোকে আমরা যার যার মতো করে উপস্থাপন করি, করার পরে যার লজিকটা রাইট সেই মেনে নেওয়ার মানসিকতা আমাদের তিনজনই রয়েছে। আমি যে সব লজিক 100% রাইট তা না, ঠিক একইভাবে লিপু ভাই, রাজ্জাক, তাদের লজিকেও কিন্তু ডিসকাশনের মাধ্যমে রং প্রমাণ হতে পারে। সো এই লজিকগুলো আমরা রেখে এবার কাজ করার চেষ্টা করেছি। আমরা আসার পরে অনেক সময় আগে দেখেছি, এর আগে পাপন ভাই ছিলেন, এখন ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট, সিলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পরে অন্তত আমাদের লজিক দিয়ে আমরা এই দুই বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্টর হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে হয়নি। দুই বোর্ড প্রেসিডেন্টকে আমাদের লজিকগুলো দিয়ে আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। আপনি দেখবেন যে টি-20 ওয়ার্ল্ড কাপও একটা অনেক বড় ইস্যু ছিল, দুইটা একটা ইস্যু ছিল, সেগুলো আপনি দেখবেন যে আমরা যেখানে ছিলাম আমরা সেখানে স্ট্রিক্ট ছিলাম, বিকজ আমাদের লজিক সেখানে ছিল। এবং এই দুজন সিলেক্টর এবং আমরা মিলে যেই লজিকগুলো আমাদের নিজেদের মধ্যেই অনেক কথা কাটাকাটি অনেক কিছু হতো যে লজিকের জায়গায়, সেখান থেকে এসে আমরা এক জায়গায় আসতাম। বাট আমাদের আসলে আমার জায়গা থেকে আমি খুব বেশি ব্যাকফুটে যেতে হয়নি, আমার লজিকগুলো আমি স্ট্রংভাবে উপস্থাপন করতে পেরেছি এবং যেটা আমার প্রিভিয়াস হিস্ট্রিও বলে আমি সেখানে স্ট্রং ছিলাম, আমার লজিকগুলো আমি সেভাবে দাঁড় করি। কারণ আসলে এখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয় কি, লজিক আপনি দাঁড় করানোর পিছনে আপনার পিছনে স্টাডি করতে হয়, সেই স্টাডিটা আমি মনে হয় করেই যেতাম, যার কারণে আমার লজিকগুলো আমি স্ট্রংলি উপস্থাপন করতে পারতাম। সো ওনাদের দুজনের সাথে আমার কখনো কোনো বাধা নেই। আনন্দ ভাই, আবার কোচিংয়েই ফিরছেন আবার আপনি, তো আমরা পরবর্তীতে কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা? এটা ভালো কোশ্চেন, কারণ আসলে এরপরে কি, এরপরে আমি প্রিমিয়ার লিগে কোচিং দিয়ে শুরু করার প্ল্যান আমার। প্রিমিয়ার লিগে আমার কিছু টিমের সঙ্গে কথা চলছে, এখন আমি ফাইনাল করিনি। তবে আমার লক্ষ্য থাকবে একটা ভালো টিমে যদি কোচিং করাতে পারি সেটা আমার কেরিয়ারের জন্য ভালো। আমি ভালো বলতে কোনো টিমকে ছোটো বড় আমি বলতে পারছি না, বাট কাগজে কলমে কিছু টিমকে দেখলেই বোঝা যায় এই টিমের কম্বিনেশনটা হয়তো ভালো। সেই জায়গা থেকে আমার নজরটা থাকবে একটা ভালো টিমে কাজ করা। সো প্রিমিয়ার লিগ দিয়ে আমি কোচিংটা ইনশাল্লাহ শুরু করতে চাই। আনন্দ ভাই, আপনি নিশ্চয়ই একটা ভিশন নিয়ে আসলে এসেছিলেন, লং টাইম ভিশন, যে এই কাজটা করবো। প্রধান নির্বাচক আপনি আন্ডার সাফল্য পাচ্ছিলেন, আসলে এখানে আপনি সাফল্য পেয়েছেন, প্রশংসিত হয়েছে সবার থেকে। তারপর আসলে কোন ভাবনা থেকে 9 বা 10 মাসে ছেড়ে দেওয়া, কি ভাবনাটা আপনার মধ্যে কাজ করছিল বা হুট করে কেন এটা? 9-10 মাস না, এখানে প্রথমেই কারেকশন করি, আমি ফেব্রুয়ারি 28 তারিখে আমার 1 বছর পূর্ণ হবে, কারণ আমি মার্চের 1 তারিখে জয়েন করেছিলাম। সো 1 বছর পুরো পূর্ণ করে আমি ছাড়ছি, চ্যাম্পিয়ন্স ট্রফিটাও রয়েছে এর মধ্যে। সো 1 বছর পূর্ণ করার পরে আসলে লক্ষ্য তো ছিল, একটা লক্ষ্য থাকে যে আসলে আমি যখন আমার ফার্স্ট টেস্ট মিট করি অ্যাজ এ ন্যাশনাল সিলেক্টর, সেখানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য ছোটোদের ট্রফি আনার ক্ষেত্রে আমার যেমন ভূমিকা ছিল, আমার লক্ষ্য যে বড়দের বৈশ্বিক একটা ট্রফি আনার আমার লক্ষ্য নিয়ে আমি সিলেকশনটা শুরু করতে চাই। সেই কাজটা আমি শুরু করেছিলাম, এখনও সেই লক্ষ্যেই ছিলাম, কিন্তু দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আপনি দেখবেন যে আমাদের দেশি কোচদের আলাদা একটা মূল্যায়ন করা শুরু হয়েছে। সেটা আমাকে ইন্সপায়ার করেছে কোচিংয়ে আসার ক্ষেত্রে, কারণ আলটিমেটলি আমি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পেছনেও যে লক্ষ্যটা ছিল আমি 4 বছরের বেশি এখানে কন্টিনিউ করব না, মানে 2 বছর আমাকে এখন কন্ট্রাক্ট হয়েছে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, হয়তো আমি 28 ফেব্রুয়ারি যদি রিনিউ করে ক্রিকেট বোর্ড সেটা 4 বছর করবো। 4 বছর পরে আমাকে মুভ অন করতে হবে ডিফারেন্ট জায়গায়, সেটা কোথায় সেটা তখন দেখা যেত। বাট দেশের প্রেক্ষাপট চেঞ্জ এবং সব কিছুর অবস্থান থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এখনই যদি আমি মুভ করি আমার সামনে বেশ ভালো কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, স্পেশালি কোচিং সেক্টরে, সেই জায়গা থেকেই মুভ অন করা। বাট লক্ষ্য অবশ্যই ছিল, হয়তো এখন সিলেক্টর হিসেবে সে লক্ষ্য পূরণ করতে না পারলেও কোচ হিসেবে সেই লক্ষ্য পূরণের স্বপ্নটা থাকবে। আর যাদের সঙ্গে আমি সিলেকশনেও এখন অ্যাটাচ রয়েছি, নিশ্চিতভাবেই কোচিংয়ে থাকলেও তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট আমার থাকবে। আমি যাদেরকে বলতে আছি আপনারা নিশ্চয়ই জানেন, সেই প্লেয়াররাও এখন বাংলাদেশ টিমে রয়েছে, বাংলাদেশ টিমের আশেপাশে বিভিন্ন জায়গায় রয়েছে। তারাও চায় যে কোচিংয়ে না থাকলেও, সিলেকশনে না থাকলেও আমি যেন কোচিংয়ে তাদের পাশে থাকি, এবং তাদের সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে। এই কোচিং এই 10 মাস বা 11 বা 12 মাসে আপনার সাথে স্মরণীয় ঘটনা বলতে আর এমন কোন ঘটনা যেটা আসলে আপনি মনে করেন না ঘটলেও পারতো বা না হলেও পারতো? স্মরণীয় ঘটনা আসলে সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে, কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা, সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিলো যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার
মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। আর চ্যালেঞ্জ যেটা আমি একটু আগে বলেছি যে অস্ট্রেলিয়ায় পাকিস্তানি এই টিম, পাকিস্তানি টেস্ট টিম, এই তিনটা টিমকে একসঙ্গে কোঅর্ডিনেট করার ক্ষেত্রে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে সেই জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, বিকজ পেস বোলারদের বেশ কিছু ইনজুরির সমস্যা ছিল। সেই 45 জনকে কোন ফরম্যাটে কীভাবে অস্ট্রেলিয়া থাকবে, সেখান থেকে সে পাকিস্তানে যাবে, পাকিস্তান থেকে টেস্ট টিমে যাবে, এই কোঅর্ডিনেশনটা কমিউনিকেশনটা করাটা খুব একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমার মনে হয় যে খুব ভালো একটা কাজ ওই মুহূর্তে আমরা করেছিলাম। আমরা বিসিবির সঙ্গে কথা হয়েছে কিনা, বিসিবি আপনার এই পদত্যাগটাকে কিভাবে দেখছে? বিসিবির সঙ্গে স্বাভাবিকভাবে আমি কিন্তু এটা বেশ 3 মাস যাবতই আলোচনা করছি। আমার নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফাহিম সিনহা, সবার শেষে ফারুক ভাই আমাদের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমি কথা বলেছি। আর সবার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং আমার কোচিংয়ের ভিশনটা বা আমার কোচিংয়ের লক্ষ্যটা নিয়ে আমি আলোচনা করেছি। সেই লক্ষ্যটা ওনারা যদি মনে করে যে আমি ফুলফিল করার মতো অ্যাবিলিটি আমার আছে বা আমি ক্যাপাবল, যদি ক্রিকেট বোর্ড আমার ব্যাপারে চিন্তা করে সে ব্যাপারে আমি পজিটিভ চিন্তা করতে পারি। আর যদি ক্রিকেট বোর্ড মনে করে যে না এই মুহূর্তে না, তাহলে আমাকে হয়তো ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটাও আমি কিছুটা যে করিনি তা না, আমি সেটা চিন্তাভাবনা করেই তারপর ডিসিশনটা মেক করি। এটা আমি বেসিক্যালি বেশ অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল, বাট আমি যখন এজ গ্রুপ করলাম লাস্ট আন্ডার-19, আমি শুরুতেই বলেছি যে আন্ডার-19 2024 ওয়ার্ল্ড কাপটা যখন আমি করে আসলাম, করে আসার পরে কিন্তু আমি অলরেডি কোচিংয়ের জন্য ডিসাইডেড ছিলাম। তার কিছুদিন পরে কিন্তু বোর্ড মিটিং হয়। সেই বোর্ড মিটিংয়ে যখন আমাকে অফার করা হয় ন্যাশনাল সিলেক্টরের জন্য, আমি মনে করলাম যে এজ গ্রুপ থেকে কন্টিনিউ প্রসেসে ন্যাশনাল সিলেকশন সেই জায়গাটাও কন্টিনিউ করা যেতে পারে, সেই জায়গা থেকেই করা। তারপরে গত 3 মাস যাবত, মানে এই বোর্ড চেঞ্জ হওয়ার পরে আপনি দেখবেন যে গত 3 মাসে বেশ কিছু পরিবর্তনের হাওয়া দেখা গিয়েছে। সেটা কোচিংয়ে হতে পারে, চিন্তা ভাবনায় হতে পারে, বা কি বিষয়ে বা বেশ কিছু অ্যাক্টিভিটিসে। সেখান থেকে আমাকে জিনিসটা আর একটু আবার নাড়া দেয় যে আমার মনে হয় এখনই চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেই চিন্তা থেকেই, এবং প্লেয়ারদের অনেস্টলি আমি প্লেয়ারদের সঙ্গে অ্যাজ এ সিলেক্টর যতটুকু কথা বলা দরকার, কমিউনিকেশন করা দরকার সেটা রয়েছে। সেই কনভারসেশন কমিউনিকেশনের মধ্যে কোচিংয়ের অনেক কিছু থাকে। সেটা 1-to-1 প্লেয়ার অনেকেই রয়েছে, আপনারা হয়তো অনেকের কথা জানেন, অনেকের কথা জানেন না। তাদেরকে গাইড করার ক্ষেত্রে ওই ভূমিকাটা আমি আসলে ফোনে বা দূর থেকে কমিউনিকেশনের মাধ্যমে করি। আমার কাছে মনে হয়েছে যে তাদের সঙ্গে আমি 1-to-1 কাজ করার যে সুযোগটা, হাতে ব্যাটে বলে কাজ করার যে সুযোগটা, মাঠে যে কাজ করার সুযোগটা, সেটা আমি অনেকদিন যাবত মিস করছিলাম। যেটা ফোনের মাধ্যমে করছিলাম, সেই জায়গাটা মনে হচ্ছে যে আমি তাদের সঙ্গে ডিরেক্ট কাজ করার সুযোগটা পাবো। কারণ অনেস্টলি আমি সিলেক্টর হওয়ার পরে আমি কখনো কোনো কোচের কোচিং মেথডে বা কোচিংয়ের মধ্যে যে কখনো হ্যাম্পার করার চেষ্টা করিনি। এটা কোচরা পছন্দ করেনও না, খুব পজিটিভলি নেনও না, এটা ফ্যাক্ট। সো সিলেক্টর হিসেবে সেটা করাটা আসলে কোনো রাইটস নেই আমার। তো আমার মনে হচ্ছে তাদের সঙ্গে আমি যদি কাজ করতে পারতাম ডিরেক্ট, সেটা আরও বেশি ভালো হয় সেই জায়গা থেকে। সো ওভারঅল আমার মনে হয় যে গত 3 মাস যাবত আমি এটাতে আরেকটু চিন্তাভাবনা গোছানো শুরু করি যে কীভাবে করা যেতে পারে। এই 3 মাসের মধ্যে আমি বোর্ড যদি আমার ব্যাপারে পজিটিভ হয় আলহামদুলিল্লাহ, যদি নাও হয় সেক্ষেত্রে আমার কী হতে পারে সেই জায়গাটাও গোছাতে হয়েছে। এই 3 মাসের মধ্যে আমি সেই কাজগুলোও করেছি, করে তারপর গুছিয়ে তারপরে সিদ্ধান্তটা নিই। আনোয়ার ভাই, আপনি বলছিলেন যে কোচিংয়ের বিষয়টা, যে আপনি হয়তোবা সামনে কোচিং করাতে চান, যদি না হয় অন্য একটা বিকল্প চিন্তাও করে রেখেছেন। আপনি কি কখনো এরকমটা চিন্তা করেছেন কিনা যে যেহেতু বোর্ড একটা রিফর্ম হয়েছে, সামনে আরও হবে, ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে আসা এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? একদমই না, কারণ পরিচালক হয়তো আলটিমেটলি সিলেকশনে থেকে তো একই রকম কাজ হচ্ছিল। আমি দূর থেকে কাজ করছিলাম, প্লেয়ারদের সঙ্গে ডিরেক্ট কাজ করার সুযোগ ছিল না। ডিরেক্টর হলো তো আরও দূরে সরে যাওয়া, তো আমি তো চাই আরও কাছে যেতে। সেই কাছে যাওয়ার চিন্তা থেকে আমি উপরে এসি রুমে বসে না থেকে মাঠে যেয়ে কাজ করতে চাই। এখন যদি ডিরেক্টর হই, সেই এসি রুমের ডিস্টেন্সটা আর একটু বেড়ে যাবে, মানে সিলেক্টরের যে রুমটা সেটা ছেড়ে আরেকটা ডিরেক্টর রুমে চলে যাবে। এটার চিন্তা একদমই করি না, কারণ আমার কাছে মনে হয় আমার খুব সাকসেসফুল বা খুব ভালো বা খুব জ্ঞানী সেটা বলবো না, বাট আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে সেটা থেকে আমি মনে হয় ক্রিকেট কোচিংয়ে গেলে আমার কাছে মনে হয় বেশি ডেলিভার করতে পারবো। সেই চিন্তা থেকে আমার চিন্তা ভাবনা হয়তো সিলেকশনে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি করেছি এতদিন, বাট তার সঙ্গে কোচিংয়ের যে কিছু কাজ করার সুযোগ ছিল সেটা মাঠে যে করতে পারবো, বাট অন্য এর উপরে আর এই মুহূর্তে চিন্তা করছি না। আনন্দ ভাই, একটা প্রশ্ন। আপনি লাস্ট 3 মাস ধরে অনেক ভিডিও দিচ্ছিলেন আপনার ফেসবুক পেজে, এবং আমি জানি না আপনি এটা শুনেছেন কিনা, কানাঘুষো ক্রিকেট পাড়ায় ক্রিকেটারদের মধ্যেও চলছিল। এইটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে কিনা? ক্রিকেটারদের এমনও একটা কথা ছিল যে যেহেতু তিনি এইজ লেভেল সিলেক্টর, তিনি এইজ লেভেল ক্রিকেটারদের নিয়ে বেশি ফোকাস, কারণ আপনি ভিডিও করছিলেন, আপনার যেহেতু কমফোর্ট জোন তাদের সঙ্গে, কিন্তু ক্রিকেটারদের মধ্যে একটু সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এই আলোচনাটা ছিল। এটা কি কোনো না কোনোভাবে আপনাকে ব্যাক অফ দ্য মাইন্ডে হিট করেছে? ছিল না, এটাই তো জানি না। হিট করার জন্য তো আগে টাচ করতে হবে, তারপরে হিট করবে। তারা এরকম আলোচনা ছিল কিনা সেটাই তো জানি না। আমি ওইভাবে চিন্তা করিনি আসলে।
আমি আমার জায়গায় কতটুকু অনেস্ট, আমি আমার জায়গায় কতটুকু কীভাবে চিন্তা করি সেটার উপর ডিপেন্ড করবে আমার মানসিকতা। আমি আসলে এখানে সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার বা কে কীভাবে চিন্তা করছে সেটা নিয়ে চিন্তা করি না। সেটা চিন্তা করলে আমি আজকে 9 বছর সিলেক্টর হিসেবে কাজ করতে পারতাম না, আমার নামে অনেক বিতর্ক আসতো। আপনি এই 8 বছরে আপনি এজ গ্রুপ সিলেকশনে আমার নামে বিতর্কর জায়গাটুকু খুঁজে দেখলে আমার মনে হয় না খুব বেশি পাবেন। তারপরে তো কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে, সেটা অনেকেই বলতেই পারে তার যার জায়গা থেকে, বাট ওভারঅল যদি আপনি দেখেন আমার মনে হয় যে সেই ধরনের কোনো ঘটনা আপনি পাবেন না। ন্যাশনাল সিলেক্টর হিসেবে 1 বছরে মনে হয় না সেই ধরনের কিছু হয়েছে। সো আমার মনে হয় না কে কীভাবে চিন্তা করে সেটার চেয়ে বড় কথা আমি কতটুকু কীভাবে চিন্তা করছি, এবং আমি যদি রাইট হই সেই জায়গায় আমাকে মনে হয় কেউ পিছনে ঠেলতে পারবে না। সো গত 3 মাসের ভিডিও বা এইসব বিষয় নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। আমার কাছে যেটা রাইট মনে হচ্ছে আমি সেটাই করেছি। আনন্দ ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যখন সুইচ করতে যাচ্ছেন আসলে কোচিংয়ের জায়গা থেকে ফ্রম ন্যাশনাল সাইড কোনো অফার অর প্রপোজাল এই ইস্যুতে আসলে নির্বাচকের জায়গাটা ছাড়ছেন কিনা, দায়িত্বটা ছাড়ছেন? আমি কোশ্চেনটা আরেকবার করবেন প্লিজ, সরি। কোনো অফার পেয়েছেন কিনা কিংবা কোনো প্রপোজাল দিয়েছেন কিনা যে আমি এটা বাদ দিয়ে ওইটা করতে চাই? আমি আমার যেখানে রিজাইন লেটারটা সাবমিট করেছি সেখানে অলরেডি আমি মেনশন করেছি আমি কোচিংয়ের আমার ট্র্যাকটা চেঞ্জ করতে যাচ্ছি। সেই ট্র্যাকটা চেঞ্জ করে কোচিংয়ে যেতে চাই। সেটা যদি বিসিবি মনে করে আমাকে অপরচুনিটি দিলে ক্রিকেট বোর্ড উপকৃত হবে বা আমিও উপকৃত হব, যেটা আমি অবশ্যই প্রথমে থ্যাঙ্কস জানিয়েছি ক্রিকেট বোর্ডকে 8 বছর 9 বছর আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাট ডিরেক্ট কোনো অফার আমার কাছে আসেনি। আলোচনা যে একদমই হয়নি সেটাও বলবো না, কিছুটা আলোচনা হয়েছে, বাট ওইটাকে কনক্রিট কোনো ডিসিশন বা সিদ্ধান্ত বলা যাবে না। সেক্ষেত্রে আলোচনার ডোরটা তো ওপেন থাকছে, আমি আরও 1 মাস তো থাকছি। সেটা ন্যাশনাল টিম না কি এজ লেভেল? আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ইচ্ছা বেসিক্যালি এইচপি জায়গাটা, আমি গত বছর সিলেক্টর হিসেবে এইচপির সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি, মানে আমার দায়িত্বটা ছিল এইচপিটা ফলো আপ করা। তার আগেও আমি যখন আন্ডার 19 করেছি তখন আমি কোচিংয়ে আসবো বলে আমি এইচপিতে কিন্তু 2 সপ্তাহ ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছি। সো এইচপির কাজের প্যাটার্ন, এইচপির কাজের যে ধরন, যেভাবে কাজ হচ্ছে সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আমার সেই জায়গাটা কাজ করলে বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়তো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেখানে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কাজ করেছি, একজন এক্সাম্পল তানজিদ হাসান তামিম, তার সঙ্গে আমি 2 সপ্তাহ কাজ করার পরে ছোট্ট একটা কাজ তাকে উপকার দিচ্ছে, সেটা তামিম নিশ্চিতভাবে স্বীকার করবে। তো ওই 2 সপ্তাহের কাজের থেকে আমি ফিল করেছি যে আমার ওইখানে কাজ করার জায়গা রয়েছে। আরেকটা বিষয়, আমাদের এখন ন্যাশনাল টিমের কোচ রয়েছেন সালাউদ্দিন ভাই, আমাদের টাইগারের হেড কোচ সোহেল ভাই, বাবুল ভাই রয়েছেন। আমি সোহেল ভাই এবং সালাউদ্দিন ভাই ওনাদের সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয় যে আমাদের একটা চেইন খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে কাজের প্যাটার্নটা টাইগারের ঠিক ফলো আপ হওয়া উচিত, টাইগারের প্যাটার্নটার সঙ্গে মিল করে এইচপির প্যাটার্নটা থাকা উচিত। আমি সোহেল ভাইয়ের সঙ্গে অলরেডি কিছু প্ল্যান করেছি, যদি আমি এইচপিতে যাই কোন পলিসিতে আগাবো, কারণ আলটিমেটলি এইচপিতে যে সেইগুলো কাজ করে তারা হয়তো হয় ন্যাশনাল টিমে অথবা টাইগারে যাবে। তো আমি যেই কাজটা করবো সেই কাজটার জন্য সোহেল ভাই টাইগারের সঙ্গে ম্যাচ আপ থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেটা ফরেন কোচ এবং দেশি কোচতে হলে একটা দূরত্ব থাকে, আমরা দেখেছি প্রিভিয়াসলি। সেই জায়গা থেকে আমার ইচ্ছা, আমার জন্য মনে হয় যে এইচপি একটা ভালো অপশন হতে পারে। যদি ক্রিকেট বোর্ড মনে করে, চিন্তা করেন, তাহলে আলোচনার জায়গা তো থাকবেই। বাট আমাকে জিজ্ঞেস করলে আমি অনেস্টলি এই মুহূর্তে এইচপিটা প্রায়োরিটি দিবে, তার সঙ্গে তো এইচপি এজ গ্রুপের কাজ করার সুযোগ থাকবে, কারণ এইচপি 4 মাসের প্রোগ্রাম। আমার একটা প্রশ্ন আছে, Last, হ্যাঁ? সেটি হচ্ছে গিয়ে আমরা যখন বিদেশ থেকে কোনো কোচ আনি, আমরা শুধুমাত্র ক্রিকেটটা সব জায়গায় দেখি টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সবাই অনেক বেশি উদার হয়ে যায়, কিন্তু যখনই দেশি কোচরা আসে সেই ক্ষেত্রে বোধহয় একটু বেশি তারা কনজারভেটিভ হয়ে যায়। এই বিষয়টা আসলে পরিবর্তন হওয়া উচিত কিনা দেশি কোচদের ক্ষেত্রে? কিছুটা যে পরিবর্তন হচ্ছে না তা না, সে আমি শুরুতেই বলেছি আজকে আলোচনায় যে কিছুটা পরিবর্তন কিন্তু দেখা গেছে। আপনি দেখবেন আমাদের দেশি কোচ যারা রয়েছেন তাদের স্যালারি স্ট্রাকচারে একটা চেঞ্জ এসেছে। আপনি দেখবেন আমাদের সালাউদ্দিন ভাইকে কিন্তু ফিরিয়ে আনার পেছনে আর্থিকভাবে একটা বিষয় চিন্তা করা হয়েছে, যেটা এর আগে কখনো এইভাবে চিন্তা করা হয়নি। সোহেল ভাইকে টাইগারে হেড কোচ করার পেছনেও কিন্তু একটা আর্থিক ব্যাপার জড়িত ছিল। সো আমাদের কোচটা যদি ক্যাপাবল হয়, আমাদের কোচটা যদি ভালো কাজ করেন, আমার মনে হয় ক্রিকেট বোর্ডও সেখানে অন্যভাবে চিন্তা করতে বাধ্য, যেটা সালাউদ্দিন ভাই, সোহেল ভাই প্রমাণ করেছেন। সো আমি যদি মনে করি যে আমাদের কোচটা সেভাবে নিজেদেরকে ডেভেলপ করে এবং ভালো কাজ করে, নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড সেই দিকে খুব বেশি পিছনে ফিরে তাকাবে না, সামনের দিকে তাকাবে। হ্যাঁ, বিদেশি কোচ দেশি কোচের পার্থক্যর জায়গাটাও রয়েছে, সেটাও মেনে নিতে হবে। আমাদের ক্যাপাবিলিটি, অ্যাবিলিটির জায়গা রয়েছে, আমাদের শেখার ক্ষমতা কতটুকু, আমরা কতটুকু ডেলিভারি করছি, এই সবগুলো বিষয় আপনি যদি চিন্তা করে দেখেন, যাদের নাম মেনশন করলাম এরা নিজেদেরকে প্রমাণ করে এসেছে। সেই প্রমাণ যদি বাকিরা করে, আমি শিওর যে ক্রিকেট বোর্ড সেই জায়গায় ডিফারেন্টভাবে চিন্তা করতে বাধ্য হবে। থ্যাংক ইউ।